মাঠের মধ্যে কাজ করছে আকাশ। এমন সময় রাস্তা দিয়ে একটা গাড়ি যেতে লাগলো। গাড়িটার দিকে এক নজরে তাকিয়ে আছে আকাশ। এমন সময় গাড়িটা থেমে গেল। গাড়ির ভেতর থেকে একজন লোক বের হয়ে বলতে লাগলো, এই ছেলে, এইখানে শহীদ ভাইয়ের রাস্তাটা কোন দিকে একটু বলে দাও তো। স্যার, সোজা গিয়ে ডানে একটা 3 রাস্তার মোড় পড়বে, ওইটা হচ্ছে সৈয়দ স্যারের দোকান। এর একটু সামনে গেলে একটা বাংলো বাড়ি দেখতে পাবেন, ওইটা সৈয়দ স্যারের বাড়ি। ধন্যবাদ তোমাকে। এই বলে লোকটা চলে গেল। এদিকে আকাশ মাঠের কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছে। এমন সময় সৈয়দ স্যার আকাশকে ডাকতে লাগলো, এই আকাশ, একটু শুনে যাও তো। জি স্যার, বলেন। আমাদের বাসায় মেহমান এসেছে। উনি এই পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখবে। আর যারা চাকরি করে না, ধরো তোমার বয়সী ছেলে, তাদেরকে উনি ঢাকায় নিয়ে যাবে। কিন্তু স্যার, আমাদের গ্রামের সব পরিবারের লোকেরা তো সবাইকে ঢাকা যাইতে দিবে না, আর দিলেও ওইখানে গিয়ে কি কাজ করবে? তাদের তো কাজের কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা নেই তো কি হয়েছে, উনি সব কিছু শিখিয়ে দিবে। ওনার বড় একটা অফিস আছে, ওখানে লোক নিতে চাইতেছে। আমাদের গ্রামে তো সবাই মোটামুটি কাপড় তৈরি করতে পারে। এখানে যেমন হাত দিয়ে কাপড় তৈরি করা হয়, ঢাকায় বড় বড় মেশিন দিয়ে কাপড় তৈরি করা হয়। আচ্ছা স্যার, আমি ওনাকে নিয়ে ঘুরিয়ে আনতেছি। স্যার চলেন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। চলো যাই তাহলে। আকাশ পুরো গ্রামের সকল ছেলেপেলেদের একসাথে ডেকে আনলো। সবার সাথে কথা বলছে মোয়াজ্জেল। এদিকে আকাশ মনোযোগ সহকারে শুনতেছে তার কথাগুলো। আমার ছোট ভাইয়েরা, আমার নাম মোজাম্মেল। আমি এই গ্রামেরই সন্তান। আমি চাচ্ছি যে আমার গ্রাম থেকে কিছু লোক নিয়ে আমার অফিসে কাজ করানোর জন্য, যাতে তোমরা কিছু টাকা পাও, পরিবার ভালোভাবে চলতে পারে। এখন তোমরা আমার সাথে যাইতে রাজি আছো কিনা? কাজ যদি ভালো হয় এবং আরামদায়ক হয় তাহলে আমরা যাইতে রাজি আছি। তবে ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু ভালো রাখতে হবে। ইনশাল্লাহ সব কিছুই ভালোই রেখেছে। তোমরা গিয়ে শুধু দেখবে, আর কিছুই করতে হবে না। যদি তোমাদের কাজ এবং থাকার খাওয়ার ব্যবস্থা ভালো হয় তাহলে কাজ করবে, আর না হলে আবার চলে এসো গ্রামে। ঠিক আছে, আমাদের কবে যাইতে হবে একটু বলে যান, আমরা ঠিক সময়ে পৌঁছে যাব। এই নাও আমার ভিজিটিং কার্ড। কালকে যাওয়ার সময় আমাকে ফোন দিয়ে যাবে। ঠিক আছে স্যার, কালকে আমরা আপনাকে ফোন দিয়ে এরপর রওনা দিব। লোকটা কথা বলে চলে গেল। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে। এটা দেখে আকাশও ওইখান থেকে চলে আসলো বাসায়। হাত মুখ ধুয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে যাবে, এমন সময় তার আব্বু বলতে লাগলো, কিরে আকাশ, শুনলাম গ্রামের সকল ছেলেরা শহরে যাচ্ছে কাজের জন্য, তুই যাবি নাকি তাদের সাথে? যাওয়ার তো ইচ্ছা ছিল, এখন আপনারা অনুমতি দিলে আমি যাইতে পারতাম। গিয়ে দেখ, কাজ যদি ভালো হয় তাহলে করবি, আর কাজ খাবার হলে চলে আসবি। ঠিক আছে আব্বু, কালকে সবার সাথে আমিও না হয় যাব। তা আশা কোথায়, তাকে তো দেখতেছি না। আশা তার বান্ধবীর বাসায় গেছে 2 দিন পর থেকে, তার পরীক্ষার জন্য আর কি। ও আচ্ছা। আকাশ আর কিছু না বলে চলে আসলো তার রুমে। ড্রয়ার থেকে কিছু সার্টিফিকেট তার ব্যাগে ভরে নিল। রাতে খাওয়া দাওয়া করে আকাশ শুয়ে আছে বিছানায়। এমন সময় তার আব্বু এসে বলতে লাগলো, আকাশ, ঘুমেছিস নাকি? না আম্মু, ঘুমায় নাই। কিছু বলবে নাকি? এই নে, এখানে 2000 টাকা আছে। কালকে তো ঢাকায় যাবি, ওখানে খরচ লাগবে তোর। আম্মু, আমার কাছে টাকা আছে। আর এই 2000 টাকা কোথা থেকে আনলে তুমি? তোর আব্বু জমিদার বাড়িতে কয়েকদিন কাজ করেছিল, ওইখান থেকে এই টাকা দিয়েছে। ও আচ্ছা, আমাকে 1000 টাকা দাও, আর 1000 টাকা তুমি রেখে দাও আমার কাছে যা আছে। আর এইখানে যা আছে এটা দিয়েই হয়ে যাবে আমার। আচ্ছা, ঘুমা তাহলে এখন। আকাশ ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ফজরের আজানের শব্দে আকাশের ঘুম ভাঙতেই আকাশ উঠে ফ্রেশ হয়ে অজু করে চলে গেল তার মসজিদে নামাজ আদায় করে। হাঁটতে হাঁটতে চলে আসলো ফয়সালের বাসায়। আকাশকে দেখে ফয়সালের আম্মু বলতে লাগলো, আকাশ, তোমরা তো আজকে ঢাকায় যাবে, কয়টার দিকে যাবে তোমরা? এই তো আঙ্কেল,
সকাল 10টার দিকে বের হব। বাস বলাই আছে। ফয়সালকে দেখে শুনে রাখিও, বুঝলি তো? ঢাকা শহর, আগে কখনো ফয়সাল যাই নাই ঢাকায়। চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমরা দুইজন একসাথেই থাকবো। ফয়সাল ঘুমাচ্ছে, ঘরে যাও তুমি। আকাশ চলে আসলো ফয়সালের রুমে। এসে দেখে ফয়সাল এখনও হাঁ করে ঘুমাচ্ছে। এটা দেখে আকাশ ফয়সালের গালে ঠাস করে চড় মারল। এদিকে ফয়সাল চড় খেয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলতে লাগলো, এই শালা, ঘুমের মধ্যে চড় মেরেছিস কেন আমাকে? চড় মারবো না তো আদর করবো নাকি? নামাজে যাস নাই কেন? আর কতগুলো ফোন দিয়েছি দেখ তো। সরি রে, ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারি নাই। তা কয়টার সময় যাবি ঢাকায়? 10টার সময় যাব। তুই রেডি হয়ে 9:30টায় আমার বাসায় চলে যাস। ওইখান থেকে না হয় একসাথেই যাব দুজন। ঠিক আছে, যাবনি। তা এখন চল, যাবি নাকি বাসায়? গিয়ে রেডি হই। দেখতে দেখতে তো 9টা বেজে যাবে। আচ্ছা যা, আমিও রেডি হয়ে নেই। আকাশ ফয়সালের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বসে আছে। 9টা বাজতেই ফয়সাল চলে আসলো। আকাশ তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাস কাউন্টারে। এসে দেখে সবাই আগে আগেই চলে এসেছে। আকাশ আর ফয়সাল পাশাপাশি সিটে বসে পড়ল। 10টা বাজতেই বাস রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। এদিকে আকাশ আর ফয়সাল কথা বলছে। আচ্ছা ফয়সাল, কাজ না পেলে কি চলে আসবি ওইখান থেকে? বোকার মতো কথা বলিস কেন? ঢাকা শহরে কাজের অভাব আছে নাকি? কোনো একটা কাজ পেয়ে যাব যদি ওই অফিসে কাজ না হয়। আমিও এটাই ভাবতেছি, কাজ না পেলে বাড়িতে না গিয়ে অন্য কাজ করব। দুজন কথা বলতেছে। এদিকে বাসও ফাঁকা রাস্তা পেয়ে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ 5 ঘন্টা পর বাস এসে থামলো গুলিস্তান। সবাই বাস থেকে নেমে বাস ভাড়া দিয়ে দিল। এদিকে আকাশ তার ফোনটা বের করে ফোন দিল মোয়াজ্জেলকে। একবার রিং হতেই মোয়াজ্জেল ফোনটা রিসিভ করলো। স্যার, আমরা গুলিস্তান মোড়ে দাঁড়িয়ে আছি। এখন কোথায় যাব? অন্য একটা বাসে করে এই জায়গায় চলে আসো। আসলে দেখা পাবে মোজাম্মেল টেক্সটাইল মিল। ঠিক আছে স্যার, আমরা আসতেছি। এই বলে আকাশ সবাইকে নিয়ে সেই লোকেশনে চলে গেল। গিয়ে দেখে অনেক বড় একটা অফিস। আকাশ সবাইকে নিয়ে গেটের সামনে দাঁড়াতেই মোয়াজ্জেল এসে সবাইকে নিয়ে ভেতরে চলে গেল। মোয়াজ্জেল তার পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখিয়ে দিল কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে। এক এক করে সব কিছুই বুঝিয়ে দিল সবাইকে। সবাই কাজ পারবে তো নাকি? জি স্যার, পারবো। আমরা তাহলে আজকে রাত থেকে কাজ শুরু করে দিই। কয়জন করে কাজ করব আমরা একটু বলে দেন। তোমরা 17 জন আজকে রাতে কাজ করবে। রাত 8টা থেকে তোমাদের ডিউটি শুরু হবে। পরের দিন সকাল 8টা পর্যন্ত মোট 12 ঘন্টা। প্রথম তোমাদের কষ্ট হবে। তোমরা চাইলে 2 ঘন্টা ঘুমিয়ে পরে কাজ করতে পারো। ঠিক আছে স্যার, এখন তাহলে আমরা সবাই গিয়ে রেস্ট করি। রাতে আবারও আপনি দেখিয়ে দিলেই হবে। ঠিক আছে, যাও তাহলে। আকাশ চলে গেল কোয়ার্টারে। ফ্রেশ হয়ে দোকান থেকে আনা কিছু রুটি আর কলা খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে নিল আকাশ। বিকেল 5টায় উঠে আশেপাশে ঘুরতে চলে গেল ফয়সালকে নিয়ে। সন্ধ্যা 7টা পর্যন্ত ঘোরাঘুরি করে চলে আসলো আবার কোয়ার্টারে। এসে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল 8টায়। মোয়াজ্জেল সবাইকে দেখিয়ে দিতেছে কিভাবে কাজ করবে। এক এক করে সবাইকে শিখিয়ে দিতে লাগলো কাজ। সবাই কাজ শিখে নিয়ে কাজ করছে। দেখতে দেখতে রাত প্রায় 3টে বেজে গেল। এদিকে আকাশ কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর কাজ করছে। এমন সময় ফয়সাল আসলো। আকাশ, আমার তো অনেক ঘুম ধরেছে। আমার মেশিনগুলো বন্ধ হয়ে গেলে একটু চালু করে দেস। ফজরের সময় না হয় উঠে যাব আমি। আচ্ছা, তুই ঘুমা তাহলে। ফজরের সময় তোকে ডেকে দিব, চিন্তা করিস না। ফয়সাল ঘুমিয়ে গেল। এদিকে আকাশ তার 9টা মেশিন আর ফয়সালের 9টা মেশিন চালাতে লাগলো। দেখতে দেখতে ভোর 5টা বেজে গেল। ফয়সালকে ডেকে দিয়ে আকাশ চলে গেল ওয়াশরুমে। আলাদা একটা জায়গা করে দিয়েছে যাতে ওইখান থেকে পানি খাওয়া যায়। এদিকে আকাশ ওইখান থেকে অজু করে এসে ফজরের নামাজ আদায় করে আবারও কাজ শুরু করে দিল। সকাল 8টায় আকাশের কাজ শেষ হতেই কাপড়গুলোতে নাম লিখে দিয়ে চলে গেল কোয়ার্টারে। গোসল করে খাওয়া দাওয়া করে দিল এক ঘুম। বিকেল 4টায় ঘুম ভাঙলো আকাশের। উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলো। আকাশকে দেখে মোয়াজ্জেল বলতে লাগলো, আকাশ, তুমি তো ভালো প্রোডাকশন দিয়েছো প্রথম দিন।
এভাবে কাজ করলে প্রতিটি মাসে 20,000 টাকা বা এর বেশিও ইনকাম করতে পারবে। 20,000 টাকা ইনকাম করতে পারলেই চলবে স্যার। রাতে কাজে চলে আইসো। ইনশাল্লাহ আসবো স্যার। এই বলে আকাশ চলে গেল বাইরে। ফোনে টাকা ভরে ফোন দিল তার বাবার নম্বরে। একবার রিং হতেই ওই পাশ থেকে তার আব্বু ফোনটা রিসিভ করলো। কিরে আকাশ, কেমন আছিস? ভালো আছি। আব্বু তোমরা কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কাজ করতে পারিস তো? কষ্ট হলে চলে আয়, গ্রামে কাজ করতে হবে না। আব্বু এই কাজে কোনো কষ্ট নেই, অনেক সহজ কাজ। এর থেকে সহজ কাজ আর হয় না। ভালোভাবে কাজ করিস। ঠিক আছে আব্বু, আর আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ভালো আছি। আকাশ তার আব্বুর সাথে কথা বলে ফোনটা কেটে দিল। এদিকে ফয়সাল এসে বলতে লাগলো, তুই তো দেখি আমার থেকে অনেক বেশি কাজ করেছিস, তোর মেশিনগুলোও ভালো পড়েছে, একবারও বন্ধ হয় না। আরে শালা, মেশিন বন্ধুর সাথে কোনো কথা আছে নাকি? মেশিন এমনিতেই চলে, ভালোভাবে চালালে এমনিতেই চলবে, দেখিস তুই। ভালোভাবেই চালাতে হবে। গতকাল তো ঘুমাই নাই দুপুরে, তাই রাতে ঘুমিয়ে গেছিলাম, আজকে আর ঘুমাবো না। না ঘুমিয়ে কাজ কর, তাহলেই হবে। দুজন গল্প করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। আজকে শুক্রবার। আকাশ, ফয়সাল আরও অনেকজন অপেক্ষা করতেছে কখন তাদের প্রথম বেতনটা দেবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর মুয়াজ্জেল আসলো। এক এক করে সবাইকে টাকা দিতে লাগলো। আকাশ টাকা একসাথে এতগুলো টাকা পেয়ে তো মহা খুশি। আকাশ তার অফিস থেকে বের হয়ে ফোন দিল তার আব্বুর কাছে। কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে আশা ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো ভাইয়া, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এ নাও, আম্মুর সাথে কথা বলো। আম্মু কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আমিও ভালো আছি। আমি আজকে প্রথম বেতন পেয়েছি, 6,780 টাকা। আব্বুকে বললেন বিকালে বাজারে গিয়ে আমাকে ফোন দিতে, আমি টাকাগুলো পাঠিয়ে দিবনি। সব টাকা পাঠাতে হবে না তোর, খাবার দাবারের খরচ আর হাত খরচের টাকাটা রেখে বাকিটা পাঠিয়ে দিস। আমি 5,000 টাকা পাঠাবো, বাকিটা আমার কাছে রেখে দিব। এটাই করিস, আর ভালোভাবে খাবার খাস কিন্তু। আম্মু, ভালোই খাবার খাই। আকাশ তার মায়ের সাথে কথা বলে ফোনটা রেখে দিল। গোসল করে হালকা পাতলা নাস্তা করে ঘুমিয়ে গেল আকাশ। বিকেল 3টায় ঘুম ভাঙল তার। উঠে ফ্রেশ হয়ে চলে গেল রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো কোয়ার্টারে। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। খুব ভালোভাবেই চলছিল সবার জীবন। হঠাৎ করে সবাই খবর পেল মুয়াজ্জেল হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এটা শুনে সবাই চলে যায় তার বাসায়। সন্ধ্যায় মুয়াজ্জেলকে জানাজা দিয়ে সবাই চলে আসে কোয়ার্টারে। এদিকে আকাশ সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমাদের স্যার তো মারা গেছে, ওনার তো পরিবার বলতে কেউ ছিল না। এখন এই অফিস চালাবে কে, আর আমাদের বেতনই বা দিবে কে? আকাশ, আমরা তো কাজ করে যেতে পারবো, তবে অফিসের কারেন্ট বিল আরো ইত্যাদি ইত্যাদি টাকা দিতে হয়, আবার মাল বিক্রি করতে হয়, এগুলো করবে কে? এটাই তো ভাবতেছি। কি রে ফয়সাল, তুই কিছু একটা বল, এইভাবে চুপ করে থাকলে তো চলবে না। এইখানে আমি কি বলবো, আমার তো বলার মতো কিছুই নেই। এক কাজ করি, আমরা সৈয়দ স্যারকে ফোন দিয়ে নিয়ে আসি, উনি তো মোজাম্মেল স্যারের বন্ধু, উনি কিছু একটা করতে পারবে। এটাই কর, স্যারকে ফোন দে, এটা আমি কথা বলতেছি। ফয়সাল ফোন দিল সৈয়দ স্যারকে। কয়েকবার রিং হতে সৈয়দ স্যার ফোনটা রিসিভ করলো। ফয়সালের নাম্বার দেখে সৈয়দ স্যার বলতে লাগলো, হ্যালো ফয়সাল। স্যার আমি ফয়সাল না, আমি আকাশ। হ্যাঁ আকাশ, বলো কি বলবে। স্যার মুজাসমেল স্যার তো মারা গেছে, এটা আপনাকে জানিয়েছি। এখন ওনার অফিসটা কে চালাবে, আর আমাদের টাকাই বা দিবে কে আমার কাজ করলে? আকাশ, মুজাম্মেলের কোনো সন্তান নেই, আর আমারও তো বয়স হয়ে গেছে, আমিও বেশি লড়াচড়া করতে পারি না। এখন অফিসটা কি করব বুঝতে পারছি না। স্যার আপনি একটা সিদ্ধান্ত দেন আমাদের, আর না হয় আমরা অফিস বন্ধ করে বাড়িতে চলে আসি। আচ্ছা, আজকে অফিসটা বন্ধ থাকুক, কালকে আমি আসতেছি, এসে না হয় কিছু একটা করব। ঠিক আছে স্যার, আপনি আসেন তাহলে।
আকাশ ফোনটা রেখে দিল। সন্ধ্যায় সবাই খাবার খেয়ে বসে আছে। এমন সময় আকাশ ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফয়সাল, এইখানে বসে না থেকে চল একটু ঘুরে আসি বাজার থেকে। ভালো লাগতেছে না, একটু অনেক টেনশন হচ্ছে। আমারও অনেক টেনশন হচ্ছে, কি থেকে কি করব কিছুই বুঝতেছি না। চল বাজার থেকে ঘুরে আসি। চল। আকাশ আর ফয়সাল চলে গেল বাজারে। দুজন বসে বসে চা খাচ্ছে আর টিভি দেখছে। এমন সময় খবরের চ্যানেলে বলতে লাগলো, 1 তারিখ 1 মাস 2025 সেনাবাহিনীর সার্কুলার দেওয়া হয়েছে। যারা যারা সেনাবাহিনীর চাকরি করতে চান তারা অনলাইন আবেদন করে ফেলেন। 500 জন সেনাবাহিনীর অফিসার নেওয়া হবে। এটা দেখে আকাশ ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফয়সাল চল, সেনাবাহিনীর সার্কুলার দিয়েছে যখন শেষ একটা চেষ্টা করে দেখি। যদি ভাগ্য ভালো হয় তাহলে অ্যাকসেপ্ট করবে ওরা, আর না হলে তো কিছু করার নাই। আমি দিতে পারবো না রে, তুই দে। আমার হাইট অনেক ছোট, 5 ফুট 5 মনে হয় নিবে না। আগে দিয়েই দেখি, এরপর নিলে নিবে আর না নিলে না নিবে। আমরা তো আর তাদের জোর করে বলবো না স্যার আমাদের চাকরিটা দিতেই হবে। আচ্ছা চল, তুই যখন জোর করতেছিস তাহলে একটা আবেদন করেই দেই। তবে আমরা তো সার্টিফিকেট আনি নাই। তুই ওই কম্পিউটার এর দোকানে গিয়ে বস, আমি সার্টিফিকেটগুলো নিয়ে আসতেছি। ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস কিন্তু। ফয়সাল আচ্ছা বলে চলে গেল। এদিকে আকাশ চলে আসলো কম্পিউটারের দোকানে। এসে একটা আবেদনপত্র ফর্মটা পূরণ করে রেখে দিল। সার্টিফিকেটের রেজাল্ট, নাম্বার এবং সংখ্যা ওইখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিল। রাত প্রায় 2টো। দুইজন চলে আসলো কোয়ার্টারে। এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 10টা। সৈয়দ স্যার বসে আছে সবার সামনে। আমি তো মোজাম্মেলের বাসায় গিয়েছিলাম, গিয়ে কিছু কাগজপত্র পেয়েছি। মোজাম্মেল তার সকল সম্পত্তি এতিমখানার নামে লিখে দিয়ে গেছে। তা বুঝলাম স্যার, কিন্তু এই অফিস তো ওরা চালাতে পারবে না। তাহলে আমরা কীভাবে কি করব? আর অফিসটাই বা কি হবে? একটু পর ব্যাংক থেকে লোক আসবে। ব্যাংক থেকে লোন তোলা হয়েছিল অফিসটা তৈরি করবে বলে। পুরো টাকা দিতে পারে নাই, তাই ব্যাংকের লোকেরা এই অফিসটা নিলামে তুলবে আজকে। তোমাদের 3 মাসের বেতন দিবে, আর ব্যাংকের লোকেরা যা পাবে তা রেখে বাকি যা থাকবে তা ওগুলো এতিমখানায় দিয়ে দেওয়া হবে। ও আচ্ছা, তাহলে আমরা সবাই কি নতুন চাকরি খুঁজব নাকি স্যার? আগে ব্যাংকের লোকেরা আসুক, যে এই অফিসটা কিনবে আমি তার সাথে কথা বলে রিকোয়েস্ট করব যাতে তোমাদেরকে অফিসের কাজে রাখে। ঠিক আছে স্যার, আপনি বসেন, আমরা আপনার জন্য খাবার নিয়ে আসি। আমার জন্য খাবার আনতে হবে না, আমার পেট ভরাই আছে। আকাশ আর জোর করলো না। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। ব্যাংকের লোকেরা আসলো। অফিসটা নিলামে তুলে দিয়ে তাদের যা টাকা তারা নিয়ে চলে গেল। অফিসে যারা কাজ করেছে তাদেরকে 3 মাসের বেতন দিয়ে দিল। এদিকে সৈয়দ স্যার লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, গত 3 মাস ধরে ওরা এই অফিসে কাজ করতেছে। হঠাৎ করে যদি এই কাজটা চলে যায় তাহলে ওরা খাবে কি? আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ওদেরকে দিয়ে এই অফিসটা চালান। ওরা আপনাকে সব দিক দিয়ে সাহায্য করবে। তোমরা সাহায্য করবে না তোমাদের স্যারকে? ইনশাল্লাহ সাহায্য করব আমরা। আচ্ছা, তাহলে যে মাল আছে ওইগুলোর কাজ শেষ করে ফেলো। আর যে ভালো বুঝে এবং ওই 3 মাস অফিসটা চালিয়েছে তার স্যারকে সাহায্য করেছে, সে আমাকে সবটা বুঝিয়ে দিবে। ওকে স্যার, আমি আপনাকে কালকে সব বুঝিয়ে দিব। ঠিক আছে, তোমরা রাত থেকে কাজ শুরু করে দাও। ধন্যবাদ স্যার। সৈয়দ স্যার, আপনাকেও ধন্যবাদ। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। তোমরা আমার ছাত্র ছিলে এক সময়, এখন অনেক বড় হয়ে গেছো। এখনও তোমাদের উপরে একটা দায়িত্ব আছে আমার, সেই হিসেবে আমি এটা করলাম। আকাশ, আমাকে একটা বাসে উঠিয়ে দাও, আমি গ্রামে চলে যাই। স্যার আজকে থাকেন, কালকে যায়েন। আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, যাইতে যাইতেও অনেক রাত হয়ে যাবে। ওইখানে গিয়ে আপনি আর গাড়ি পাবেন না। তা ঠিক বলেছ, আচ্ছা সকালে যাব।
আকাশ গল্প করতে লাগলো। রাতে আকাশ আর ফয়সাল আবারও কাজে চলে গেল। পরের দিন সকাল 8টায় বের হয়। সৈয়দ স্যারকে গাড়িতে উঠিয়ে দিয়ে আকাশ চলে আসলো কোয়ার্টারে। এসে দিল একটা ঘুম। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। রাতে খাওয়া দাওয়া করছে এমন সময় অচেনা নাম্বার থেকে ফোন আসলো আকাশের নাম্বারে। কলটা রিসিভ করে সালাম দিতেই ওই পাশ থেকে একজন বলতে লাগলো, হ্যালো, আমি কি আকাশের সাথে কথা বলছি? জি, আমি আকাশ। আপনি কে বলতেছেন? আমি আর্মি ক্যাম্প থেকে ফোন দিয়েছি। কালকে সকাল 10টায় আপনার সার্টিফিকেট এবং ব্যাগ নিয়ে চলে আসবেন আমাদের ক্যাম্পাসে। আপনাকে সিলেক্ট করা হয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি কালকে যথাসময়ে চলে আসব ওইখানে। আকাশ ফোনটা কেটে দিল। এক লাফে উঠে গেল ফয়সালের কোলে। আকাশকে এত খুশি দেখতে পেয়ে ফয়সাল বলতে লাগলো, কিরে শালা, এত খুশি কেন তুই? মনে হয় লটারি জিতেছিস। হ্যাঁ রে বন্ধু, বলতে গেলে লটারি এটা। আমি আর্মি অফিসার হয়ে যাব। আমাকে সিলেক্ট করে নিয়েছি। কালকে সকাল 10টায় যাওয়ার কথা বলেছি। ভালোই তো হলো, আমি অ্যাপ্লাই করলাম, আমাকে ফোন দিল না। যাই হোক, আমি এইখানেই চাকরি করি, সমস্যা নেই। তুই না হয় আর্মি অফিসার হ, তোর আর কাজে যাইতে হবে না আজকে। ঠিক আছে, আজকে আর কাজে যাব না, আর এই খবর বাড়িতে জানাবো না। একেবারে আর্মি অফিসার হয়ে এরপর জানাবো বাসায়। আমিও বলবো না এটা। আকাশ আর রাতে কাজে গেল না। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তার সকল কিছু গুছিয়ে নিয়ে ফোন দিল বাড়িতে। কয়েকবার ফোনটা বেজেই কেটে গেল। বেশ কিছুক্ষণ পর তার আব্বুর নাম্বার থেকে আবার ফোন আসলো। রিসিভ করতেই ওই পাশ থেকে আশা বলতে লাগলো, হ্যালো ভাইয়া, কেমন আছো? আমিও ভালো আছি। তুই কেমন আছিস? আর আম্মু আব্বু কোথায়? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা আব্বু তো মাঠে গেছে। কেন, কিছু বলবে নাকি? আমার কাছে বলতে পারো, আব্বু আম্মু আসলে আমি বলে দিব। কাউকে বলবি না তো? আমি কাউকে বলবো না। বলো কি বলবি? শোন, আমি আর্মি অফিসার হব। অ্যাপ্লাই করেছিলাম, ওরা কালকে ফোন দিয়েছিল, আমি আজকে যাব। তুই এই কথাটা কাউকে বলবি না। আম্মু আব্বু যদি বলে আমি ফোন ধরতেছি না কেন, তাহলে আম্মু আব্বুকে বলবি ভাইয়ার ফোন নষ্ট হয়ে গেছে, বলেছে ভাইয়া ফোন দিবে। ঠিক আছে ভাইয়া, দোয়া করি যাতে তুমি আর্মি অফিসার হয়ে বাড়িতে আসতে পারো। আচ্ছা, আমি এখন চলে যাব। তুই কিন্তু ভুলেও আম্মু আব্বুকে বলবি না। আমি আর্মি অফিসার হয়ে এরপর বাড়িতে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব। ঠিক আছে ভাইয়া, ভালোভাবে থাকবে। আকাশ ফোনটা কেটে দিয়ে চলে গেল আর্মি ক্যাম্পে। 10টা বাজতে যাদের যাদের সিলেক্ট করেছে তাদের ভেতরে নিয়ে গেল। এদিকে কমান্ডার মাইক নিয়ে বলতে লাগলো, সবাই এখানে ট্রেনিং দেওয়ার জন্য এসেছো। আমরা যাদেরকে সিলেক্ট করেছি তাদের মধ্যে থেকে 400 জনকে বেছে নিব। সো তোমরা ভালোভাবে পরীক্ষাগুলো কমপ্লিট করবে। ওরা তোমাদের পরীক্ষা নেবে। তোমরা তোমাদের টিম তৈরি করে নাও। প্রত্যেক টিমে 10 জন করে থাকবে। যারা ট্রেনিং নেবে তারা সবাই 10 জন করে নিয়ে গেল। সবাইকে সব কিছু বুঝিয়ে দিল, কিভাবে ট্রেনিং করতে হবে, কিভাবে কি করতে হবে। আকাশ ট্রেনিং করতে লাগলো মনোযোগ দিয়ে। সারাদিন ট্রেনিং করে সবাই ক্লান্ত হয়ে রাতে বিছানায় শুয়ে আছে। এমন সময় কমান্ডার এসে বলতে লাগলো, কি হলো, সবাই শুয়ে আছে কেন? শুয়ে থাকলে হবে নাকি? তোমরা পুলিশ অফিসার হতে আসো নাই, তোমরা আর্মি অফিসার হতে এসেছো। 3 মাসের কঠিন পরিশ্রমের মাধ্যমে ট্রেনিং শেষ করতে হবে। তাড়াতাড়ি উঠে পড়ো। স্যার, একটু রেস্ট করার জন্য সুযোগ দেন। আমরা তো সারাদিন ট্রেনিং করলাম, এখন না হয় একটু রেস্ট করি। রেস্ট করতে হলে বাড়িতে গিয়ে করো। এখানে তুমি একা থাকো, বাইরে গিয়ে দেখো ওরা 30 মিনিট রেস্ট করে আবার নেমে মাঠে পড়েছে। কমান্ডারের কথা শুনে আকাশ উঠে চলে গেল বাইরে। আকাশ আবারও ট্রেনিং করতে লাগলো। রাত 3টে পর্যন্ত ট্রেনিং করে আবার চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লো সবাই। 2 ঘন্টা পর কমান্ডার এসে সবাইকে পিটাতে লাগলো আর বলতে লাগলো, সবাই উঠো, সকাল হয়েছে, আবার ট্রেনিং করতে বের হও, যাও তাড়াতাড়ি উঠো। ট্রেনিংয়ের নামে তো আমাদেরকে অত্যাচার করছেন আপনি। 2 ঘন্টা ঘুমের টাইম দিয়েছেন, ঘুমাতে পারলাম কই? 1 ঘন্টা তো হাত পা টিপতে টিপতেই চলে গেল। এই তোমার মামার বাড়ি না, বুঝছো যে বসে বসে খাবে তুমি? ভালো না লাগলে চলে যাও, তোমাদের আমরা ধরে রাখি নাই। স্যার আপনি যান, আমরা 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসতেছি।
গুড, তাড়াতাড়ি আসো, সবাই ট্রেনিং করতেছে, তোমরা সবার থেকে পিছিয়ে আসো। আকাশ সবাইকে বুঝিয়ে ফ্রেশ হয়ে সবাইকে নিয়ে আবারও ট্রেনিং করতে লেগে গেল। দেখতে দেখতে কেটে গেল 15 দিন। একটানা ট্রেনিং করার ফলে আকাশ এখন আর রেস্ট করে না, সারা রাত সারাদিন ট্রেনিং করতে থাকে। আকাশের এত আগ্রহ দেখে কমান্ডার বলতে লাগলো, আকাশ চালিয়ে যাও, তুমি ফার্স্ট হবে। দোয়া করবেন স্যার আমার জন্য, যাতে আমি সব পরীক্ষায় ফার্স্ট হতে পারি। তুমি ভালোভাবে ট্রেনিং করো, তোমাকে আমি নিজে কথা দিলাম একটা ভালো পজিশনে বসিয়ে দিব। ধন্যবাদ স্যার। আকাশ আবারও ট্রেনিং করতে লাগলো। আজকে 1 মাস হয়ে গেছে বাড়িতে আকাশ ফোন দেয় না, তাই তার আম্মু আব্বু চিন্তিত হয়ে আশাকে বলতে লাগলো, আশা আজকে 1 মাস হয়ে গেছে, তোর ভাই তো একদিনও ফোন দেয় নাই। ফয়সালকে ফোন দিলে সে বলে শুধু কাজে আছে। একবার ফোন দিয়ে দেখ তো তোর ভাই ফোন রিসিভ করে নাকি। আব্বু, ভাইয়া ফোন তো নষ্ট, আর ভাইয়ার স্বভাব তো জানো, ভাইয়া অন্য কারোর ফোন দিয়ে কথা বলে না। চিন্তা করো না, ভাইয়া ফোন দিবে। আশার কথা শেষ না হতেই তার আব্বুর ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই আকাশ বলতে লাগলো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তুই আমাদের ফোন রিসিভ করতেছিস না কেন? আমার ফোন নষ্ট ছিল, তাই সিমটা অন্য একজনের ফোনে ভরে রেখেছিলাম। বাসার সবাই ভালো আছে তো? বাসার সবাই ভালো আছে। এই নে কথা বল তোর আম্মুর সাথে। আকাশ বাবা, তুই কেমন আছিস? চিন্তায় চিন্তায় আমরা শেষ হয়ে যাচ্ছি। আমি তো আশাকে বলে দিয়েছিলাম যে আমি ফোন কিনে ফোন দেব, তোমাদের বলে নাই? বলেছে তো, তবুও তো একটা চিন্তা হয় না। খাওয়া দাওয়া করেছিস? খাওয়া দাওয়া করেছি। টাকা পয়সা লাগবে নাকি আম্মু? না, লাগবে না, তুই যে দিয়েছিস ওই টাকাই রয়েছে। আচ্ছা, আর তোমরা ফোন দিও না, আমি যখন ফ্রি হব তখন তোমাদের ফোন দিব। রাখলাম এখন। ঠিক আছে বাবা, সাবধানে থাকিস। আকাশ ফোনটা কেটে দিয়ে আবার ফোনটা তার স্যারের কাছে দিয়ে চলে গেল ওইখান থেকে। দেখতে দেখতে কেটে গেল আরও 1 মাস। এখন আকাশ পুরোপুরিভাবেই আর্মি অফিসারের ট্রেনিং সম্পূর্ণ করেছে। 2 মাসে ট্রেনিং শেষ করে ফেলেছে। এটা দেখে কমান্ডার বলতে লাগলো, আকাশ, আমি তোমার জীবনে এই ফার্স্ট দেখলাম যে কোনো কমান্ডার দেখলাম 2 মাসের ট্রেনিং সম্পূর্ণ করে ফেলেছে। স্যার, সব তো আপনার জন্য। আপনি যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে হয়তো আমি কখনোই 2 মাসের ট্রেনিং সম্পূর্ণ শেষ করতে পারতাম না। আমি তো সবাইকেই সাপোর্ট করি, এখন যে আমার কথা মানে সে তো আর্মি অফিসার হতে পারে। স্যার একদম ঠিক কথা বলেছেন। প্রথম আপনার প্রতি আমি অনেক বিরক্ত হয়েছি। এখন স্যার আমি একজন ভালো ট্রেনিং প্রাপ্ত আর্মি অফিসার। তোমাদের লক্ষ্য একটা ছিল, তাই তো তোমরা পেরেছো। তোমাদের সাথে যারা ছিল তাদের একবার দেখো, প্রায় 30 জন পালিয়ে গিয়েছে। ওদের লক্ষ্য ছিল অন্যটা। আর 1 মাস ট্রেনিং করতে হবে তোমাদের। ঠিক আছে স্যার, আমরা আর 1 মাস ট্রেনিং করব। স্যার একটা কথা ছিল। বলো, কি বলবে? আমাদের সিক্রেট অফিসার বানানোর জন্য একটু চেষ্টা করবেন। এটা তো আমি বলতে পারি না ওনারা কি দিবে, তবে তোমাদের ট্রেনিং যদি ভালো লাগে ওদের কাছে তাহলে নিশ্চয়ই সিক্রেট কমান্ডার অফিসার বানাবে। এখন যাও, গিয়ে ট্রেনিং করো, আর কিছু লাগলে আমাকে বলো, আমি এনে দেই। না স্যার, কিছুই লাগবে না। আমার আকাশ তো লাগলে বলতে পারিস। না স্যার, আমারও লাগবে না কিছু। তাহলে যাও, গিয়ে ট্রেনিং করো এখন। কমান্ডারের কথায় আকাশ আর বাবু চলে গেল এখান থেকে। দেখতে দেখতে কেটে গেল আরও 1 মাস। আজকে 3 মাস শেষ, সবার ট্রেনিং শেষ। কমান্ডার স্টেজে উঠে সবার উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাদের মেজর স্যার তোমাদের ট্রেনিংগুলো দেখে উনি সিলেক্ট করে দিবে কাকে কি দেওয়া চাই। আকাশ, তোমাকে দিয়ে শুরু করি, ট্রেনিং শুরু করো তুমি। আকাশ কমান্ডারের কথা শুনে সব কিছু দেখাতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে আকাশে ট্রেনিং শেষ হলো। আকাশে ট্রেনিং শেষ হতেই বাকিদেরও ট্রেনিং দেখতে লাগলো মেজর জেনারেল স্যার। দীর্ঘ 5 ঘন্টা সবার ট্রেনিং শেষ হতেই কমান্ডার স্যার মেজর জেনারেলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার সবার ট্রেনিং তো দেখলেন, আপনি এর মধ্যে কাকে কোনটা দিবেন এটা আপনি সিলেক্ট করে নেন। কবির, তুমি ভালো করে জানো তুমি যেটা বলবে আমি সেটাই করি, কারণ তুমি সবার ট্রেনিং নিয়ে থাকো। কাকে কোনটা দিলে ভালো হবে এটা তুমি ভালো জানো। আমি তো মাত্র 5 ঘন্টা ট্রেনিং দেখালাম, এটা দেখেই তো সব কিছু সিলেক্ট করা যায় না। স্যার আজকে তো ওদের ছুটি দিয়ে দিবেন 3 দিনের জন্য,
এই 3 দিনের ভিতরে আমি আপনাকে সব কিছু বলে দিব, কে ট্রেনিং এ কতটুকু করেছে, কে ভালো কে খারাপ করেছে সব কিছু। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, সবাইকে ছুটি দিয়ে দাও। মঙ্গলবার রাতে ক্যাম্পে থাকতে হবে, সবাইকে আমি রাতে আসব। ঠিক আছে স্যার, চলেন আপনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসে। কমান্ডার কবির মেজর জেনারেল স্যারকে গাড়িতে উঠিয়ে দিয়ে আবার চলে আসলো স্টেজে। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শুনো, তোমাদেরকে 3 দিনের ছুটি দেওয়া হলো, তোমরা সবাই বাড়িতে যেতে পারো আজকে। মঙ্গলবার রাত 10টার মধ্যে সবাই আবার চলে আসবে ক্যাম্পে। সবাই চলে গেল যার যার রুমে। সকল কিছু গুছিয়ে বাড়ির দিকে রওনা দিল। এদিকে আকাশ সবার আগে চলে আসলো অফিসে। এসে দেখে ফয়সাল কাজ করছে। ফয়সাল আকাশকে দেখে অবাক। আকাশ, তোর কি অবস্থা? এই 3 মাসে তুই তো দেখি পুরোপুরি বদলে গেছিস। রে, আমি আর্মি অফিসার হয়ে গেছি। 3 দিনের ছুটি দিয়েছে আজকে, তোর সাথে দেখা করতে আসলাম। তুই যখন বাড়িতে যাবি আমিও যাব তোর সাথে। চল স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আসি। চল যাই তাহলে। ফয়সাল চলে আসলো অফিস রুমে। এসে দেখে তার স্যার বসে আছে। ফয়সালকে দেখে বলতে লাগলো, ফয়সাল, কিছু বলবে নাকি? জি স্যার, বলবো। আমি তো 5 বা 6 মাস হয়েছে কাজ করতেছি, একদিনও বাড়িতে যাই নাই। আজকে আমার বন্ধু আর্মি অফিসার হয়েছে, এখন সে বাড়িতে যাইতেছে 3 দিনের জন্য। এখন আমাকেও যদি ছুটি দিতেন খুব ভালো হতো। আমার কর্মচারী যখন ছুটি চাইছে তখন তো দিতেই হবে আমাকে, তাই না? যাও, ছুটি দিয়ে দিলাম। তুমি সব সময় আমার অফিসটা দেখে শুনে রাখছো। এই নাও, এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম। স্যার, এটা আমাকে না দিয়ে আমাদের অফিস থেকে একটু দূরে কয়েকটা এতিমখানা আছে, ওইখানে দিয়ে দিলে খুশি হব। আমি তো কাজ করে আমার পরিবারকে চালাতে পারি, কিন্তু এতিমখানায় এতিম ছেলেমেয়েদেরকে কেউ দেখার মতো নেই, তাই আপনি ওইখানেই দিয়ে দেন। ঠিক আছে, তুমি আসার পর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি বাড়িতে যাও তাহলে এখন। আকাশ ফয়সালের এমন আচরণ দেখে অবাক। ফয়সাল বাইরে বের হতেই আকাশ বলতে লাগলো, কি রে শালা, ঢাকা শহরে এসে দেখি অনেক পরিবর্তন হয়ে গেছিস। এটা পরিবর্তন না রে বন্ধু, আসলে গতকালকে আমি এতিমখানার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন একজন ছাত্র আমার কাছে এসে বলতেছে গতকালকের ঘটনা। ভাইয়া, আমাদের কিছু টাকা দিয়ে যান। আসলে আমরা এতিমখানায় যারা থাকি কেউ আমাদের দেখে না, আমাদের সাহায্যও করে না, আমাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়। কি বলো, এই ঢাকা শহরে তোমাদের সাহায্য করে না কেউ? আমি তো অনেক জায়গায় দেখেছি অনেকেই টাকা দেয়। ওই দিকে দেয়, আমাদের দেয় না। আচ্ছা, আমি তোমাদের জন্য রাতে খাবার পাঠাবো নি, আর আমি আমার বসকে বলে দেখি যদি কিছু ব্যবস্থা করতে পারি তাহলে পাঠাবো। ধন্যবাদ ভাইয়া। এর জন্য আমি স্যারকে বলেছি আমাকে না দিয়ে তাদেরকে দেওয়ার জন্য, এখন স্যার দিয়ে দিবে। ভালো করেছিস, এখন চল যাওয়া যাক। চল। দুজন বাসে উঠে চলে আসলো তার গ্রামে। আকাশ তার বাসায় ঢুকতেই আশা তার ভাইকে দেখে জড়িয়ে ধরে। ইয়ে, আমার ভাইয়া এসেছে। আম্মু আপু, তোমরা তাড়াতাড়ি বাহিরে আসো, ভাইয়া এসেছে। আমি আর্মি অফিসার হয়ে গেছি। আশা, তোর স্বপ্ন পূরণ করেছি আমি। আমি জানতাম ভাইয়া তুমি একদিন আর্মি অফিসার হবে। তা ঘরে চলো। আকাশ তার মা বাবাকে সালাম করে সবকিছু বলে দিল। সবাই অনেক খুশি। রাতে খাবার খাচ্ছে টেবিলে বসে। আকাশ এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ শুনতে পেল সবাই। এত রাত করে কে আসলো আবার? আশা, গিয়ে দেখ তো কে এসেছে। আম্মু, যাইতেছি, তোমরা খাবার খাও। আশা গিয়ে দরজা খুলতে দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আশা তাকে দেখে বলতে লাগলো, কি আপনি আর এখানে কি করেন এত রাতে? আসলে আমি আপনাদের বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার গাড়িটা নষ্ট হয়ে যায়। সামনে এগিয়ে গিয়েছিলাম, পরে কিছু ছেলে আমার পিছু নেয়, তাই আমি আবার এখানে চলে আসি। আশেপাশে আর বাড়িও নেই, যদি আজকের রাতটা থাকতে দিতেন খুব ভালো হতো। ভিতরে আসেন আপনি। আশা দরজাটা লাগিয়ে দিয়ে মেয়েটাকে নিয়ে চলে আসলো খাবার টেবিলের সামনে। সবার সাথে মেয়েটাকেও খাবার দিয়ে দিল। খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ বাবা, গিয়ে ঘুমা। 3 মাস ট্রেনিং করেছিস,
ঠিক মতো না ঘুমানোর কারণে চোখের নিচে কালি পড়ে গেছে তোর। আকাশ কিছু না বলে চলে গেল তার রুমে। আকাশ যেতেই মেয়েটা বলতে লাগলো, আচ্ছা, আপনার ছেলে কিসের ট্রেনিং করেছে 3 মাস? আমার ভাইয়া সেনাবাহিনীর অফিসার, 3 দিন পর থেকে অফিসে জয়েন করবে। ও আচ্ছা। আশা, ওনাকে নিয়ে তোর রুমে গিয়ে ঘুমা, রাত তো অনেক হয়েছে। আম্মু, যাচ্ছি। সবাই ঘুমাতে চলে গেল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। এদিকে আকাশ এখনও ঘুমাচ্ছে। আকাশকে কেউ আর ডাকলো না। সকাল 10টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতেই আকাশ মেয়েটার কথা জিজ্ঞেস করতে লাগলো তার বোনকে। কি রে আশা, মেয়েটা চলে গেছে নাকি? ভাইয়া, খাওয়া দাওয়া করে তার গাড়িটা ঠিক করে চলে গেছে। ও আচ্ছা। আম্মু, আমি একটু বাহির থেকে আসতেছি। ঠিক আছে, যা তাহলে। আকাশ হাঁটতে হাঁটতে চলে আসলো ফয়সালদের বাসায়। কলিং বেল দিতেই ফয়সালের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশের হাতে মিষ্টির প্যাকেট দেখে বলতে লাগলো, আরে আকাশ যে, ভেতরে আসো। শুনলাম তুমি নাকি আর্মিতে যোগ দিয়েছো। আন্টি, এই নেন মিষ্টি খান। মঙ্গলবার থেকে আমার জয়েন ডেট। দোয়া করি ভালোভাবে কাজ করবে। ইনশাল্লাহ। আকাশ চলে গেল ফয়সালের রুমে। গিয়ে দেখে ফয়সাল বসে বসে সিগারেট খাচ্ছে। ফয়সালের মুখ থেকে সিগারেটটা ফেলে দিয়ে বলতে লাগলো, এসব খাওয়া ছেড়ে দে তুই, সামনে তোর ভবিষ্যৎ আছে, ওইদিকে ফোকাস কর। আন্টি আঙ্কেল দেখলে অনেক কষ্ট পাবে। যা, তোর কথাই ছেড়ে দিলাম। চল এখন কোথাও থেকে ঘুরে আসি। চল যাই এখন তাহলে। দুজন ঘুরতে চলে গেল। সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে আবারও বাসায় চলে আসলো। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজকে আকাশ এবং ফয়সাল চলে যাবে, তাই সকল কিছু গুছিয়ে নিতেছে। বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল দুজন। সন্ধ্যা 7টার সময় চলে আসলো ঢাকা। আকাশ, তোর তো যাইতে সময় লাগবে না। চল, আমার স্যারের সাথে না হয় একবার দেখা করে যাবি। ঠিক আছে, চল যাই তাহলে। ফয়সাল আর আকাশ চলে আসলো অফিসে। দুজন বসে আছে চেয়ারে। এমন সময় ফয়সালের বস বলতে লাগলো, ফয়সাল, তোমার জন্য বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা দেখতে চাও? অবশ্যই স্যার, সারপ্রাইজ তো দেখতেই চাই। আমার বন্ধুও যখন সাথে আছে, সেও দেখবে। ওই যে একটা মেয়ে কথা বলতেছে না, ওর সাথে তোমার বিয়ে ঠিক করব। মানে কি বলতেছেন স্যার? এসব জানি না, চিনি না। তার সাথে আমার বিয়ে দিবেন কিভাবে? সে আমার মেয়ে। তাহলে তো স্যার আমি আরও আগে বিয়ে করব না। কেন? আমার মেয়ে কি দেখতে খারাপ কোনো দিক দিয়ে? না স্যার, দেখতে তো খারাপ না, তবে আমি ওনার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবো না। ওনার পরনে যে কাপড়টা আছে কম করে হলেও 10,000 টাকার উপরে হবে। আমি স্যার বিয়ে করতে পারবো না। তুমি যা ভাবতেছ তার একটাও সত্যি না। ওর পরনের ড্রেসটা মাত্র 700 টাকা, তাও আবার ফুটপাত থেকে কেনা। আমি কেন তোমার সাথে বিয়ে দিতেছি জানো? কেন স্যার? আমি তোমার মধ্যে সততা আর ভালো মানুষ এই দুইটাই দেখেছি, তাই তো আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাচ্ছি। ফয়সাল, বিয়ে করে নে, সমস্যা নাই। আর আমি এখন যাই, আমাকে ফোন দিতেছি অফিস থেকে বারবার। ঠিক আছে, চল দিয়ে আসি তোকে। ফয়সাল আকাশকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেল। এদিকে আকাশ ক্যাম্পে প্রবেশ করতেই কমান্ডার কবির স্যার বলতে লাগলো, কি হয়েছে আকাশ, তুমি এত দেরিতে আসলে কেন? তুমি তো সবসময় সঠিক টাইমে চলে আসো ক্যাম্পে। স্যার, একটু বন্ধুর সাথে গিয়েছিলাম, তাই আর কি দেরি হয়ে গেছে আসতে। মেজর স্যার এসেছে নাকি? না, উনি রাস্তায় বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আসার পর হয়তো তোমাদেরকে সিলেক্ট করবে কে কোথায় থাকবে। তবে তুমি একটা মিশন পাইতে পারো। আমার ধারণা অনুযায়ী স্যার তোমাকে একটা মিশন করতে দিবে। তাহলে তো ভালোই হবে, হাতটাও একটু চালু করতে পারবো। কমান্ডার কবির আকাশকে নিয়ে চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ পর মেজর জেনারেল স্যার এসে পৌঁছায় ক্যাম্পে। লিস্টে সকলের নাম ধরে বলতে থাকে তাকে কি কাজ দেওয়া হয়েছে। আকাশ এবং বাবুকে সিক্রেট কমান্ডার হিসেবে নির্ধারণ করা হয়েছে। আকাশ এবং বাবু, তোমাদের দক্ষতা আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদেরকে একটা মিশনে পাঠাতে চাই।
তবে মিশন শুরুর দিকে দুইজন আলাদা হয়ে কাজ করবে, পরে আস্তে আস্তে দুইজন এক হতে পারবে। স্যার আপনার কথা বুঝলাম না, একটু বুঝিয়ে বললে ভালো হতো। মেজর স্যার আকাশ এবং বাবুকে বুঝিয়ে দিল। বোঝানো শেষ করে দুজনকে দুইটা লোক দেওয়া হলো। আকাশ, এই ছেলেরা তোমাকে সব সময় সব কিছুর খবর দিবে, যা জানতে চাইবে তাই খবর দিতে পারবে। আর বাবু, এইটা সেম তোমাকেও খবর দিবে। আজ থেকে লেগে পড়ো কাজে, তবে কোনো গাফলতি যাতে না দেখি কাজে। জি, কখনোই গাফিলতি দেখবেন না স্যার। এখন যাই তাহলে। এই বলে দুজন আলাদা হয়ে গেল। আকাশ ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে চলে গেল। সজীব, দুজন এক রুমে থাকবো। তুমি এই লোকটার যা যা ইনফরমেশন বের করতে পারো বের করে ফেলো। কাল থেকে মিশন শুরু হবে। ঠিক আছে স্যার, আমি এখনই কাজে লেগে পড়তেছি, আপনি সময় মতো তথ্য পেয়ে যাবেন। এই বলে সজীব কাজে লেগে পড়ল। এদিকে আকাশ ফাইলটা ভালোভাবে দেখতে লাগলো। দেখা শেষ হতেই আকাশ বিছানায় শুয়ে পড়ল আর বলতে লাগলো, এই লোকটার তো তেমন কোনো তথ্যই নেই, এখন তাকে আমরা বের করব কীভাবে এটাই তো বুঝতেছি না। আকাশ, তোকে কিছু একটা ভাবতে হবে, কিছু না কিছু ভাবতেই হবে তোকে। আকাশ ভাবতে লাগলো। ভাবতে থাকতে রাত হয়ে গেল। খাওয়া দাওয়া করে বসে আছে আকাশ। এমন সময় সজীব এসে বলতে লাগলো, স্যার, যেই লোকের খবর আনতে বলেছিলেন, এই লোকটা হচ্ছে একজন আন্ডার কভার সিক্রেট অফিসার। সে যদি আন্ডার কভার সিক্রেট অফিসার হয়ে থাকে তাহলে মেজর স্যার তাকে ধরতে বলতেছে কেন? এটাই জানতে হবে মেজর স্যারের কাছে। স্যারকে একটা ফোন দাও। মেজর স্যার একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, আমি ফোন দিয়েছিলাম। এখন স্যার কি করবেন? আমরা কি তার উপর অ্যাকশন নিব নাকি নিব না? অ্যাকশন নিতে হবে না, আগে আমাদের বিষয়টা জানতে হবে, এরপর আমরা তার উপর অ্যাকশন নিব। কিন্তু এখন সে কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। তুই দেখ ওনার লোকেশন বের করতে পারিস নাকি। স্যার, লোকেশন তো বের করতে পারবো, কিন্তু আমরা তাকে কিছুতেই ধরতে পারবো না, এটাই হচ্ছে একটা কারণ। আমি মেজর স্যারের কাছ থেকে শুনেছি গত 15 বছর তাকে কেউ ধরতে পারে নাই। সে নাকি মিশনে গিয়ে তার স্বামীকে খুন করেছে, এটাই বলেছেন একজন স্যারের কাছ থেকে। এখন কি করতে পারি? আগে জিজ্ঞাসা করি, সব কিছু তো জানতে হবে, না জানলে তো আমরা সামনের দিকে একটুও এগিয়ে যাইতে পারবো না। এ বলে আকাশ ফোন দিল তার মেজরকে। কয়েকবার রিং হতেই মেজর স্যার ফোন রিসিভ করলেন। স্যার, আপনার কাছে কিছু জানার ছিল, সত্যি সত্যি বলবেন আমাকে? বলো, কি জানতে চাও? আমি সব কিছু বলতে রাজি আছি। আচ্ছা, উনি তো সিক্রেট কমান্ডো ছিল, তাহলে আপনি কেন ওনাকে ধরার চেষ্টা করতেছেন গত 15 বছর ধরে? আকাশ, তোমাকে এইসব জানতে হবে না। তোমাকে যা কাজ দিয়েছি তাই করো, আর করতে না পারলে বলে দাও, আমি অন্য কাউকে দিয়ে দেই। স্যার, ওনাকে যেহেতু ধরতে হবে সেহেতু ওনার ব্যাপারে আমাদেরও তো জানতে হবে, তাই না? না জানলে তো আমরা ওনার পাতা ফাঁদে পড়ে যাব। তখন আমাদের উদ্ধার করবে কে, আপনি নাকি আপনার অফিসাররা? আচ্ছা, তুমি এখন আমার বাসায় আসতে পারবে কি না? জি স্যার, আসতে পারবো। ঠিক আছে, আসো তাহলে একসাথে সজীবকে নিয়ে আসবে। ওকে স্যার। আকাশ ফোনটা কেটে দিয়ে চলে গেল ওইখান থেকে বাইরে। একটা রিক্সা নিয়ে মেজর এর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল দুজন। এমন সময় সজীব বলে উঠল, আচ্ছা স্যার, আমরা কি এখন মেজর স্যারের বাড়িতে যাইতেছি? আমরা এখন মেজর স্যারের বাসায় যাইতেছি। বৃষ্টির ব্যাপারে আমাদের সব কিছু বলবে উনি, তাই। স্যার, আর একটা কথা, মেজর স্যার আর বৃষ্টি দুইজন একই ডিপার্টমেন্টে কাজ করতো। বৃষ্টি চলে যাওয়ার পর থেকে মেজর স্যারের আসনে বসে পড়ছে না, না হলে বৃষ্টি বসে থাকতো। আগে যাই, স্যারের মুখ থেকে সব কিছু শুনি, এরপর তো ভেবে দেখা যাবে কি করা যায়। এইখানে যেই অপরাধী আমরা তাকেই ধরব। মেজর স্যার হলে মেজর স্যার, বৃষ্টি হলে বৃষ্টি। ঠিক আছে স্যার। আকাশ আর সজীব চলে গেল মেজর স্যারের বাসায়। সোফায় বসে আছে দুজন। এমন সময় আকাশ মেজর স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমাদের সত্যিটা খুলে বলেন, কি হয়েছে 15 বছর আগে? আমাদের না বললে আমরা তেমন কিছুই বের করতে পারবো না, আপনি ভালোভাবেই বুঝতে পারছেন। শোনো আমার কথা, বৃষ্টি ছিল আমার বেস্ট ফ্রেন্ড, অন্যদিকে আমার বন্ধুর বউ। আমরা তিনজন একই ডিপার্টমেন্টেই কাজ করতাম। আমাদের তিনজন একটা কাজ দেওয়া হয়েছিল, একজন মাস্টার্স মাইন্ড টেরোরিস্টকে ধরার জন্য। আমরা তাকে ধরতে গিয়েছিলাম, তবে মাঝপথে আমার গাড়িটা নষ্ট হয়ে যায়।
আমি আর যাইতে পারি নাই। ওইখানে গাড়ির অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো গাড়ি আসছিল না। এইদিকে আমি বৃষ্টিকে সব কিছু বলেছিলাম, টেরোরিস্টের বাসায় কয়জন লোক আছে সকল কিছু। ওরা দুজন মারামারি পর টেরোরিস্টের সকল লোক মেরে ফেলে দিয়েছিল, শুধু বেঁচে ছিল টেরোরিস্ট। তখন টেরোরিস্ট প্ল্যান করে সিলিন্ডার করতে চাই। যখন তাকে নিয়ে আসবে তখন টেরোরিস্ট তার কোমর থেকে একটা পিস্তল বের করে বৃষ্টির হাজব্যান্ড মানে আমার বন্ধুকে গুলি করে মেরে ফেলে। দেখে বৃষ্টিও ওখানে নিস্তব্ধ হয়ে যায়। রাঘব ওই টেরোরিস্টকে গুলি করে মেরে ফেলে। তবে এইখানেই সমাপ্ত হয় নাই, আরও আছে। বৃষ্টি বের হয়ে যাওয়ার সময় টেরোরিস্টের একজন লোক কর্মচারী কন্ট্রোল রুমে ফোন দিয়ে বলে যে বৃষ্টি তার হাজব্যান্ড এবং টেরোরিস্টকে মেরে তাদের সকল ইনফরমেশন নিয়ে গিয়েছে। মুহূর্তের সাথে এই নিউজটা পুরো দেশে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে আমরা না তো বৃষ্টির কোনো খোঁজ পেয়েছি, আমি তো এই টেরোরিস্টের সকল ডকুমেন্ট পেয়েছি। তাই বলেছি যে তোমার উপর ভরসা করা যায়, তুমি বৃষ্টি করে ধরে আনেন তো, যত সাহায্য লাগে আমি করব। ইনশাল্লাহ স্যার, আমি বৃষ্টিকে ধরেই আপনার সামনে নিয়ে আসব। এখন তাহলে আমরা যাই। আজকে রাত থেকে যাও, অনেক রাত হয়েছে। না স্যার, থাকলে চলবে না, কাজ আছে অনেক তথ্য বের করতে হবে। আচ্ছা তাহলে যাও। আকাশ আর সজীব চলে গেল ওইখান থেকে হোটেলে। দুজন বসে চিন্তা করছে। এমন সময় আকাশ বলে উঠল, আচ্ছা সজীব, বৃষ্টি তো বিবাহিত ছিল তাই না? স্যার বিবাহিত ছিল, কিন্তু কেন হঠাৎ এই প্রশ্ন করতেছেন? তুমি একটু খোঁজ লাগাও তো, দেখো বৃষ্টির কোনো মেয়ে বা ছেলে আছে নাকি। যদি থাকে তার মাধ্যমে আমরা বৃষ্টির কাছে পৌঁছাতে পারবো। ভালো একটা আইডিয়া দিয়েছেন, এটাই করতে হবে। আপনি এখন বিশ্রাম নেন, আমি খোঁজ নিতেছি, দেখি কিছু পাওয়া যায় কিনা। দেখো। আকাশ বিছানায় শুয়ে পড়ল। এদিকে সজীব তার সকল খবরিকে বলে দিল যে বৃষ্টির ছেলে মেয়ে আছে নাকি খোঁজ লাগাতে। সব কিছু বলা শেষ হতে সজীব ও আকাশের পাশে এসে শুয়ে পড়ল। পরের দিন সকাল 10টা, আকাশ এবং সজীবের ঘুম ভেঙে গেল। সজীব তার ফোনটা হাতে নিয়ে দেখে অনেকগুলো মিসড কল তার খবরের। তাই সজীব উঠে ব্যালকনিতে চলে গেল। ফোনটা দিল তার খবরিকে। বেশ কিছুক্ষণ কথা বলা শেষ করে সজীব চলে আসলো আবার রুমের ভেতরে। এসে বলতে লাগলো, স্যার খবর পেয়েছি, একটা বৃষ্টির একটা মেয়ে আছে, আমাদের বয়সের হবে, 18 বছর হয়েছে ওনার। বলল কোথায় থাকে, কি করে, এসব বলেছে নাকি? আমাদের এইখান থেকে যাইতে 10 মিনিটের সময় লাগবে। চলেন আগে খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া করতে করতে না হয় একটা প্ল্যান বানিয়ে ফেলা যাবে, সাথে সাথে তো আর বৃষ্টিকে ধরা যাবে না। ঠিক বলেছিস, চল আগে একটা প্ল্যান তৈরি করি, এরপর মিশনে নামবো। আকাশ এবং সজীব চলে গেল খাবার খেতে। দুজন বসে বসে খাবার খাচ্ছে আর একটা মস্ত বড় প্ল্যান তৈরি করছে। প্ল্যান করতে করতে আকাশ বলতে লাগলো, এখন তুই বলতেছিস মেয়েটার সাথে আমি ছদ্মবেশে রিলেশন করতাম, তাই না? এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমার মাথায় একমাত্র এই বুদ্ধিটাই এসেছে। এখন যদি প্ল্যান মতো কাজ করতে পারি তাহলেই চলবে। পরে যদি মেয়েটা আমাকে বিয়ে করতে চাই তখন আমি কি করব? সিক্রেট কমান্ডোর মেয়ে তো সুন্দরী হবে, বিয়ে করে ফেলবেন, কোনো সমস্যা নেই। আর বিয়ে না করতে চাইলে ছেড়ে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, দেখা যাবে কি করা যায়। এখন আমি কিভাবে দেখা করব তার সাথে, এটাই তো বুঝতেছি না। আগে আমরা দেখি, এরপর না হয় বোঝা যাবে কিভাবে কি করব। আকাশ আর সজীব চলে গেল ওইখান থেকে কলেজের সামনে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সজীব বলতে লাগলো, ওই যে একটা মেয়ে আসতেছে কালো বোরখা পরা, ওইটাই হচ্ছে বৃষ্টি ম্যামের মেয়ে। আপনি যান, গিয়ে কথা বলে আসেন। ঠিক আছে, যাচ্ছি। এই বলে আকাশ চলে গেল মেয়েটার সামনে। আকাশকে দেখে মেয়েটা ভ্রু কুঁচকিয়ে বলতে লাগলো, এই ছেলে, আমার সামনে এসে দাঁড়িয়েছো কেন? কিছু বলবে নাকি? কিছু বলবো আপনাকে, কিন্তু কিভাবে বলবো তাই তো বুঝতে পারছি না। কি বলবে তাড়াতাড়ি বলো, আমি বাসায় যাবো আবার। আই লাভ ইউ আঙ্কি। হোয়াট? এই ছেলে, তুমি আমাকে চেনো নাকি? আমি কে বলতে পারবে তুমি? আপনি যেই হন না কেন, আপনাকে আমার ভালো লেগেছে, আমি আপনাকে ভালোবাসি এবং আপনাকেও ভালোবাসতে হবে আমাকে। যদি ভালো না বাসি
তখন কি করবে তুমি? কি করব দেখবেন? দেখি কি করতে পারো তুমি। তোমার সাহসটাও আমি দেখতে চাই। আকাশ মেয়েটার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে চুমু খেতে লাগলো। বেশ কিছুক্ষণ থাকার পর আকাশ মেয়েটাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, দেখেছেন আমার সাহস কতটুকু? আর যদি কখনো দেখি তোমাকে আমার সামনে, তাহলে কষে গালের নিচে মেরে দিব দুইটা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার পিছু পিছু ঘুরবো সব সময়, দেখে নিও। এটা দেখেছিস? গুলি করে মেরে ফেলবো তোকে। মেরে ফেলো, আমি মরতে রাজি আছি। ফালতু একটা, যা এখান থেকে। আঁখি চলে গেল ওইখান থেকে। এদিকে আকাশ ও আঁখির পিছু নিতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আঁখি একটা বাড়ির সামনে নেমে পড়ল। রিক্সাওয়ালাকে ভাড়াটা দিয়ে চলে গেল বাড়ির ভেতরে। এদিকে আকাশ বসে আছে আঁখির বাড়ির সামনে। বেশ কিছুক্ষণ পর আঁখি বারান্দায় এসে দাঁড়ায়। আকাশকে নিচে বসে থাকতে দেখে আঁখি আবার ঘরে চলে গেল আর বলতে লাগলো, আমু, আমি একটু বাহিরে থেকে আসতেছি। এখন বাইরে গিয়ে কি করবি তুই? কলেজ তো শেষ। আর বলো না, আজকে একটা ঘটনা ঘটে গেছে। কলেজে একটা ছেলে আমাকে চুমু দিয়েছে আর বলেছে আমাকে নাকি সে ভালোবাসে। এখন সে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। তুই বাড়িতে থাক, আমি দেখছি ছেলেটাকে। আমু, এমনিতেই তোমার ওপরে বিপদ, তুমি বাড়ির বাহিরে যাইতে হবে না। এইখানে মাত্র 1 মাস হয়েছে এসেছি। চিন্তা করিস না, আমি আসছি। বৃষ্টি চলে গেল বাইরে। গিয়ে দেখে একটা ছেলে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটার কাছে এসে বলতে লাগলো, এই ছেলে, তুমি নাকি আমার বোনকে কিস করেছো কলেজে? আবার নাকি তুমি তাকে বলো ভালোবাসি? আপু, আমি আঁখিকে ভালোবাসি। অনেক দিন ধরে তার পিছু পিছু ঘুরেছি, আজকে বলে দিয়েছি তাকে। এখন আমি তার উত্তরের জন্য বসে আছি এইখানে। আচ্ছা, তুমি যে তাকে ভালোবাসো, তার ব্যাপারে কিছু জানো নাকি তুমি? কিছুই জানার দরকার নেই, আমি শুধু তাকে চাই, আর কাউকেই চাই না। আচ্ছা, তুমি আজকে বাসায় চলে যাও। কালকে দুপুরবেলা এই কফি শপে আমার সাথে দেখা করবে দুপুর 3টায়। আচ্ছা, তবে আঁখিকে একটু বলবেন যে বাইরে আসার জন্য, তাকে একটু প্রয়োজন, তাকে দেখেই চলে যাব। আঁখি এখন আসতে পারবে না, সে ঘুমাচ্ছে। তুমি চলে যাও, কালকে যেন কফি শপে দেখতে পাই তোমাকে। ইনশাল্লাহ দেখতে পারবেন, এখন যাই। এই বলে আকাশ চলে গেল ওইখান থেকে হোটেলে। গিয়ে দেখে সজীব বসে আছে। আকাশকে দেখে সজীব বলতে লাগলো, বাহ স্যার, আপনি তো সেই একটা কাজ করেছেন। প্রথম দিনই ওই ঠোঁটে চুমু, বাকি দিনগুলোতে কি করবেন? আমি যদি চুমু না খাইতাম তাহলে সে তো আর আমার প্রতি ইমপ্রেস হতো না, তাই না? আচ্ছা, তুই যে বললি আঁখি শুধু একা, তাহলে আজকে আমাকে একটা মেয়ে এসে বলতে থাকে যে আঁখি নাকি তার বোন। তবে মেয়েটার বয়স আনুমানিক 40 হবে, কিন্তু একেবারে আঁখির মতোই দেখতে। এটা হয়তো আঁখির মা হবে। আচ্ছা, আমি দেখি কোথাও থেকে ছবি জোগাড় করতে পারি কিনা, পারলে আপনাকে দেখাবো। ছবি দেখাতে হবে না, আমি আস্তে আস্তে সকল কিছুই বের করে নিব, চিন্তা নেই। তোকে একটা গাড়ির নাম্বার দিই, দেখ তো এটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে। আঁখির বাড়ির একটু দূরে দেখলাম গাড়িটা দাঁড়ানো, আবার এই দিকে উকি মেরে দেখছিল বারবার। দেন, আমি 10 মিনিটের মধ্যে সকল কিছু বের করে ফেলতেছি। আকাশ গাড়ির নাম্বারটা দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর সাজির সকল ডিটেলস বের করে আকাশের কাছে দিতেই আকাশ দেখতে পেল যে এটা মেজরের গাড়ি। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি রে সজীব, মেজর স্যারের গাড়ি ওইখানে কি করে? আবার খেয়ালও রাখে। এটা তো আমিও ভাবতেছি, প্রথমে আমিও দেখে চমকে গেছিলাম। এখন কি করব স্যার? আমাদের পুরো রহস্যটা বের করতেই হবে। কাজে লেগে পড় তুই। এখনই আঁখিদের বাড়ির কাছে যাবি, তাদের সাথে কথা বলার চেষ্টা করবি, দেখবি কি বলে তারা। যদি বিপদ হয় তাহলে আমাকে ফোন দিবি, আর না হয় তাদেরকে ওইখানেই মেরে ফেলবি। ঠিক আছে স্যার, আমি গেলাম। সজীব চলে গেল। এদিকে আকাশ ফোন দিল তার গুপ্তচরের কাছে। তাকে সবকিছু বুঝিয়ে দিল কি থেকে কি করতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় মেজরের ফোন কল। হ্যালো আকাশ। জি স্যার, বলেন। এই সময় আপনি ফোন দিলেন যে? সজীব বৃষ্টিদের বাড়ির ওইখানে কি করে তাকে বলো ওইখান থেকে চলে আসতে। আমি আমার লোক পাঠিয়েছি, ওইখানে ওরা বৃষ্টি আর তার মেয়েকে ধরে আনবে। ওকে স্যার, আমি এখনই সজীবকে ফোন দিতেছি। আকাশ ফোনটা কেটে দিয়ে হাই এক্স একটা গাড়ি নিয়ে ওই বাড়ির সামনে চলে গেল। গিয়ে দেখে ওরা এখনও দাঁড়িয়ে আছে ওইখানে।
আকাশ বাড়ির কলিং বেল দিতেই বৃষ্টি এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এইখানে এখন কি করো? তোমাকে না বলেছি কালকে আসার জন্য? আগে আপনি ভিতরে চলেন, আপনাকে সব কিছু বলতেছি। আকাশ ঘরের ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। সোফায় বসতে বসতে বলতে লাগলো, আপনাদের মারার জন্য লোক দাঁড়িয়ে আছে, এটা আপনি জানেন মিসেস বৃষ্টি? দেখো, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। আমি চাইছি না আমার মেয়ের কোনো ক্ষতি হোক আমার জন্য, তাই আমি আমার মেয়েকে তোমাকে তুলে দিতে চাই। এই নাও, এই ব্যাগের ভেতর 3 কোটি টাকা আছে। তোমরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাও, আমার মেয়ে যাতে কিচ্ছু না হয়। আমি শুধু আপনার মেয়েকে নিয়ে যাব না, সাথে আপনাকেও নিয়ে যাব। আপনি সকল কিছু গুছিয়ে নেন। আর সরি আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করার জন্য। তুমি খারাপ ব্যবহার করো নাই, ঠিকই করেছ। কমান্ডার কবির স্যার তোমার ব্যাপারে আমাকে সব কিছুই বলেছে। উনি আমাকে গত 15 বছর লুকিয়ে রেখেছে। এখনও আমি তাদের সাথে লুকোচুরি খেলছি, আর খেলতে চাই না। আমি সারেন্ডার করতে চাই তোমাদের কাছে। আচ্ছা, আগে আপনাদের সেফ জায়গায় নিয়ে যাই, এরপর দেখা যাবে কি করা যায়। আকাশ সবাইকে রেডি করিয়ে বাইরে নিয়ে আসলো। এদিকে আকাশ আগে থেকেই প্ল্যান করে রাখছে কি কি করতে হবে। সজীবকে ফোন দিতে সজীব তাদের কাছে চলে যায়। মাথা ঘোরার ভান ধরে তাদের সামনেই পড়ে যায়। এদিকে আকাশ দুজনকে নিয়ে তাদের গ্রামে চলে যায়। গ্রামে যেতে যেতে রাত 10টা বেজে গেল। আকাশ তার মাকে ডাকতে লাগলো, আম্মু, আশা, আব্বু, তোমরা ঘুমিয়ে গেছো নাকি? আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে এত রাতে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, তুই এত রাতে এইখানে আসলি যে? আম্মু, আগে ভিতরে যাই, এরপর সব কিছু বলতেছি। ম্যাম ভিতরে আসেন, আঁখি ভিতরে আসো। সবাই ভেতরে গিয়ে বসে পড়ল। এদিকে আকাশ তার মাকে ডেকে নিয়ে চলে গেল তার রুমে, আর বলতে লাগলো, আম্মু, ওদের জন্য কিছু রান্না বসিয়ে দাও। ঘরে তো মুরগি আছে, আব্বুকে ডাক দাও, জবাই করে দিই। ওরা অনেক দূর থেকে এসেছে। কালকে মুরগি জবাই করে রেখে দিয়েছি ফ্রিজে, আমি ওইটা রান্না করে আনতেছি। তুই তাদের নিয়ে বস, আর আশাকে ওর রুম থেকে ডেকে আন। ঠিক আছে আম্মু, ডেকে আনতেছি। আকাশ আশাকে ডাক দিয়ে চলে গেল তাদের কাছে। আকাশ বসে আছে, এমন সময় বৃষ্টি বলতে লাগলো, আকাশ, এই নাও, টেররিস্টদের মারার পর আমি এইটা পেয়েছি তাদের কাছ থেকে। এটাই সকল তথ্য আছে আমাদের এখন। এই যে মেজর স্যার আছে, উনি একজন টেররিস্ট আমাদের মারার জন্য এমন করছে। গত 15 বছরে মারতে পারে নাই, শুধু কবির স্যারের কারণে। আকাশ পেন ড্রাইভটা নিয়ে ল্যাপটপে লাগিয়ে দেখতে লাগলো। সকল কিছু দেখা শেষ হতেই ফোন দিল প্রধানমন্ত্রীকে। কয়েকবার রিং হতেই প্রধানমন্ত্রী ফোনটা রিসিভ করলো। হ্যালো আকাশ। জি স্যার, আপনাকে এত রাতে ফোন দিয়ে বিরক্ত করার জন্য সরি। আপনার সাথে জরুরি কিছু কথা বলতে চাই, আপনি কি আসতে পারবেন? তুমি চলে আসো আমার বাসায়। স্যার, আমি যেতে পারলে আপনাকে আসার জন্য বলতাম না। এইখানে একজন এর বাঁচা মরা নিয়ে পড়ে আছি। আপনি যদি আসতেন খুব ভালো হতো। তবে আপনার গাড়ি দিয়ে আসবেন না, অন্য একটা প্রাইভেট গাড়ি দিয়ে আসবেন। কাউকে বলবেনও না আপনি কোথায় যাইতেছেন। আমি সজীবকে গাড়ি দিয়ে পাঠাচ্ছি আপনার বাসার সামনে, আপনি চলে আসেন। ঠিক আছে, আমি আসতেছি। আকাশ ফোনটা কেটে দিয়ে সজীবকে ফোন দিয়ে সকল কিছু বুঝিয়ে দিল এবং তার বাড়ির লোকেশনও দিয়ে দিল। আকাশ, আমাকে কথা দাও, আমার মেয়ের কিচ্ছু হতে দিবে না তুমি? দেখেন, আমি ভুল করেছি, তবে এখন যেহেতু আপনি বলতেছেন আপনার মেয়ের সকল দায়িত্ব নেওয়ার জন্য, আমি নিতে রাজি আছি। তবে আপনাকে আমার বাসায় থাকতে হবে সারা জীবন। ভাইয়া, এই ভাইয়া, একটু শুনে যা। বল, কি হয়েছে? ওই মেয়েটা ঘুমিয়ে গেছে সোফায়, ওনাকে আমি আমার রুমে গিয়ে শুয়ে দিই। আচ্ছা, আমি বলতেছি। এই বলে আকাশ চলে আসলো বৃষ্টির কাছে। বৃষ্টিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাম, ওনাকে আমার বোনের রুমে শুয়ে দিয়ে আসেন। সে যাবে না, রাতে আমার সাথে না থাকলে তার ঘুম হয় না। এখানে থাকুক, সমস্যা নেই। তাহলে আর কি বলবো আপনাকে, আপনি ফ্রেশ হয়ে আসেন। আম্মু খাবার রেডি করতেছে। আমিও ফোন দিয়ে দেখি সজীব কই আছে এখন। আকাশ ফোন দিল সজীবের কাছে। সজীব তার পকেট থেকে ফোনটা বের করে বলতে লাগলো, স্যার, আমাদের আসতে আর 2 ঘন্টা লাগবে। আমি আপনাদের এলাকায় বসে ফোন দিতেছি। ঠিক আছে, আসো তাহলে। আকাশ ফোনটা কেটে দিল। রাতে সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় বাইরে গাড়ির শব্দ পেল আকাশ। দরজা খুলে বাইরে যেতে দেখতে পেল প্রধানমন্ত্রী আর সজীব দাঁড়িয়ে আছে। তাদেরকে নিয়ে
ঘরের ভেতরে চলে আসলো। স্যার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেন। না আকাশ, আমি কিছুই খাবো না। আমাকে কিসের জন্য এইখানে এনেছো সেইটা বলো। কি এমন গুরুত্বপূর্ণ কাজ? স্যার আপনি বসেন। বৃষ্টি ম্যাম বাইরে আসেন তো একটু। বৃষ্টি বাইরে আসতেই প্রধানমন্ত্রী সোফা থেকে উঠে দাঁড়িয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আকাশ, সে এই বাড়িতে কিভাবে আসলো? তুমি তাকে এই বাড়িতে জায়গা দিয়েছো কেন? তাড়াতাড়ি তাকে জেলে নিয়ে যাও। স্যার আপনি বসেন, আপনাকে সব কিছুই বলতেছি, সব কিছুই দেখাচ্ছি, কি কি হয়েছে এবং কে কে টেররিস্ট, সকল কিছু। এই বলে প্রধানমন্ত্রীকে সকল কিছু দেখাতে লাগলো। সকল কিছু দেখানো শেষ হতেই আকাশ প্রধানমন্ত্রীকে আবার বলতে লাগলো। স্যার সব কিছু তো দেখলেন, এখন আপনি বলেন বৃষ্টি ম্যাম অপরাধী নাকি ওই মেজর স্যার অপরাধী? মেজর যে এত বড় গুটিবাজ আর টেরোরিস্ট আমি আগে জানতাম না, আজকে জানতে পারলাম। বৃষ্টি, তুমি এই বাড়িতেই থাকো। আকাশ কালকের মধ্যে মেজরকে ধরে জেলে ঢোকাও। আমি সকল কিছু ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে স্যার, আমার আর একটা কথা রাখতে হবে আপনাকে। আর কি কথা বলো? আমি সব কিছুই রাখতে রাজি আছি। তোমার মতো একজন অফিসার যদি থাকে তাহলে আর কিছুই লাগে না আমাদের। বৃষ্টি ম্যামকে আবারও ক্যাম্পে ফিরিয়ে নিয়ে তাকে সম্মানের সাথে প্রদর্শন করতে হবে আপনাকে। আমি এসব কিছুই চাই না আকাশ, আমার এসব কিছুই লাগবে না। আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে একটু শান্ত হতে চাই। তা তো হবেন, তার আগে আপনার উপর যে মিথ্যা অপবাদ সেটা আগে সরাতে হবে। আপনাকে সম্মানের সাথে প্রদর্শন করবে আর এদিকে মেজর স্যার জেলে ঢুকবে। আপনাকে সম্মানের সাথে প্রদর্শন করিয়ে এনে এরপর না হয় আমার আর আঁখির বিয়ে দিবেন। ঠিক আছে, তাই হবে। আকাশ সবার সাথে কথা বলে প্রধানমন্ত্রীকে তার রুমে নিয়ে শুয়ে দিল। এদিকে আকাশ চলে আসলো বাইরে, তার ফোনটা নিয়ে সাথে সজীবও আসলো। সজীব, মেজর স্যারের মাথা হয়তো এখন খারাপ থাকবে। আমি একটা প্ল্যান তৈরি করেছি, ওইভাবে মেজর স্যারকে ধরবো আমরা। কি প্ল্যান স্যার, আমাকে বলেন। তুমি দেখতে থাকো আমি কি করি। এই বলে আকাশ ফোন দিল মেজর স্যারের কাছে। ফোন বাজার সাথে সাথে মেজর স্যার ফোনটা রিসিভ করে বলতে লাগলো। হ্যালো আকাশ, বৃষ্টির কোনো খবর পেয়েছো? স্যার, উনি তো ওই বাড়িতেই আছে। আপনার লোকজন না ওনাকে গার্ড দিতেছে। আর বইল না আহমকগুলোর কথা, বৃষ্টি কোথায় যেন পালিয়ে গেছে তার মেয়েকে নিয়ে। এখন তোমাকে খুঁজে বের করতে হবে। কালকে 10টায় আপনি ক্যাম্পে থাকবেন, আমি দেখি কি করতে পারি। ওনাকে নিয়ে আসবো, চিন্তা করবেন না। আকাশ ফোনটা কেটে দিল। রাত পার হয়ে সকাল আসতেই সবাই রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী কমান্ডার কবিরকে সব কিছুই বলে রেখেছে। আকাশ, আমি সব কিছু বলে রেখেছি, ডকুমেন্টগুলো রেডি রাখো। সে যেহেতু একজন মেজর, সে যাতে ছুটে আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আপনি চিন্তা করবেন না, আপনি যেহেতু ধরার অনুমতি দিয়েছেন, বাকিটা আমি দেখে নিতে পারবো। আকাশ ড্রাইভ করে সবাইকে নিয়ে চলে আসলো তাদের ক্যাম্পে। এদিকে মেজর বসে বসে ভাবছে সে কি করবে বৃষ্টিকে পাইলে। আকাশ তার প্ল্যান অনুযায়ী আঁকিকে গাড়িতে বসিয়ে দিয়ে বৃষ্টির হাতে হাতকড়া পরিয়ে দিয়ে তাকে নিয়ে চলে আসলো মেজরের কাছে। মেজর তো মহা খুশি বৃষ্টিকে দেখে। বাহ বাহ বাহ, সিক্রেট কমান্ডার হয়েছে। 15 বছর তো লুকিয়েছিলি, আজকে আমার অফিসের কাছ থেকে লুকিয়ে থাকতে পারলি না। তাড়াতাড়ি ডকুমেন্টগুলো আমার কাছে দে। ডকুমেন্ট তো করিয়ে দিচ্ছি তোর অফিসারের কাছে। কেন তোকে ডকুমেন্ট দেয় নাই? আমার অফিসার ডকুমেন্ট দেয় নাই। আমার পিছনে তাকিয়ে দেয়, তোর ডকুমেন্ট আসতেছে। পেছনে তাকাতে দেখে সকল কমান্ডার মেজরের দিকে দৌড়ে এসে মেজরের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরল। এদিকে প্রধানমন্ত্রী আর আঁকি বেরিয়ে আসলো গাড়ির ভেতর থেকে। এই নে ডকুমেন্ট। আমাকে ফুসিয়ে ফাঁসিয়ে চেয়ারে বসে পড়েছিস। গত 15 বছর তুই যা বলেছিস আমি তাই করেছি। আজকে আমি যা বলবো সবাই তাই করবে। কমান্ডার, তোমরা সবাই তোমাদের পিস্তলে যতগুলো বুলেট আছে সব কিছু মেজরের শরীরে ঢুকিয়ে দাও। প্রধানমন্ত্রীর বলা শেষ হতে সবাই মেজরের শরীরে গুলি করে মেজরের শরীর ঝাঁঝরা করে দিল। বেশ কিছুক্ষণ পর সবাই একসাথে হয়ে গেল। সকল টিভি চ্যানেলের লোক চলে আসলো। প্রধানমন্ত্রী তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আমরা আমাদের কমান্ডারকে ভুল বুঝেছি। 15 বছর তার উপরে অনেক জুলুম নির্যাতন করেছি তাকে ধরার জন্য। আজকে সে তার সব কিছু ধরিয়ে দিয়েছে আমাদের কাছে। বৃষ্টি একজন নির্দোষ।
আমি নিজ দায়িত্বে বৃষ্টিকে মেজর স্থানে বসিয়ে দিলাম। সবাই হাততালি দিয়ে সম্মান করলো। বৃষ্টি আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, ধন্যবাদ আকাশ আমার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। চলো বাড়িতে যাই। আখি চল যাই আমরা। বৃষ্টি আমার সাথে কথা না বলে চলে যাচ্ছিস মা? না কবির স্যার, আপনি একমাত্র ব্যক্তি যে কিনা আমাকে বাঁচিয়েছেন। গত 15 বছর ধরে তো ছিলাম এক জায়গায়, এখন আমি আর ক্যাম্পাস যোগ দিচ্ছি। আমারও কাজ করব সততার সাথে। আর আকাশ হচ্ছে আমার মেয়ের জামাই। আপনারা আকাশের জন্য দোয়া করবেন যাতে আকাশও সৎভাবে কাজ করতে পারে সবসময়। তা তো করবই। যা তাহলে তাদের বিয়েটা দিয়ে দে, ওরা সুখে সংসার করুক গিয়ে। আকাশ, তোমাকে ছুটি দেওয়া হলো 1 মাসের। ধন্যবাদ স্যার আপনাকে। বাবু চল আমার সাথে আমার বিয়েতে থাকবি। না রে, তুই বিয়ে কর, আমি পরে যাব। যেহেতু একসাথে কাজ করি, পরেও যাইতে পারবো। আকাশ সবাইকে নিয়ে চলে আসলো বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আশা এসে বলতে লাগলো, ভাইয়া তুমি এটা কোনো কাজ করলে? আমি আবার কি করেছি? আকাশের চাঁদ ঘরে নিয়ে আসলে তুমি। এখন তো আকাশে চাঁদ দেখা যাবে না। আকাশে না দেখতে পারলে ঘরেরটাই দেখবি। আর কি করবি তুই? তা তো দেখতেই হবে। দুজন বসে বসে গল্প করছে। বেশ কিছুক্ষণ পর আখিও তাদের সাথে যোগ দিল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় আকাশের আম্মু একজন হুজুর নিয়ে এসলো। বেআইন, আখিকে নিয়ে আসেন। বৃষ্টিকে আখিকে নিয়ে আসলো। সকল নিয়ম কানুন অনুযায়ী আকাশ এবং আখির বিয়েটা হয়ে গেল। সবাই খুশি। রাতে সবাই গল্প করতে লাগলো। এমন সময় বৃষ্টি আকাশকে ডাক দিয়ে বলতে লাগলো, আকাশ একটু শোনা যাও। আম্মু বলেন। আখি একটু ভয় পায়, বুঝেছো? তাকে একটু বুঝিয়ে রাখো, না হলে পরে আবার আমার রুমে চলে আসবে। চিন্তা করবেন না, আমি বুঝিয়ে রাখবো। এখন তাহলে যাই আমরা। আকাশ আখিকে ঘরে ঢুকিয়ে ধপাস করে দরজাটা লাগিয়ে দিল। পরে কি হয়েছে কি না হয়েছে আপনারা বুঝেই ফেলেছেন। বাসরাত তো, তাই তাদের একটু শান্তি দিন। বেশি গভীরে যেতে দেওয়া যাবে না। তাই গল্পটা এই পর্যন্তই সমাপ্ত করলাম।